আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি নাফি অনলাইন স্কুলের পক্ষ থেকে। আমি আশরাফ। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অষ্টম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট। তো এই গণিত অ্যাসাইনমেন্টটি আমরা পুরোটি আসলে কম্পিউটার স্ক্রিনেই আলোচনা করব। চলো তাহলে কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে কম্পিউটার স্ক্রিনে স্বাগত জানাচ্ছি। তো আমরা স্ক্রিনে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের তৃতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া রয়েছে সেটি দেখতে পাচ্ছি। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার তুলনামূলক পার্থক্য। তো এখানে আমাদের সরল মুনাফার ক্ষেত্রে মূলধন দিয়েছে 15,000 টাকা, সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল দিয়েছে 3 বছর এবং সঞ্চয় স্কিমে মুনাফার হার দিয়েছে 9%। তো আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল অর্থাৎ 3 বছর পর মুনাফার পরিমাণ কত। তো আমরা এই অঙ্কটি কিভাবে করব চলো দেখা যাক। তো প্রথম প্রশ্নটি আমরা যেহেতু সরল মুনাফার ক্ষেত্রে প্রথম প্রশ্নটির উল্লেখ রয়েছে যে সরল মুনাফার ক্ষেত্রে, তার মানে আমাদেরকে এখানে সঞ্চয় স্কিমের সরল মুনাফা আয় বের করতে হবে। আমরা সরল মুনাফার ক্ষেত্রে যে সূত্রটি জানি সেটি হলো I = PNR। এখানে P হলো মূলধন, অর্থাৎ সঞ্চয় স্কিমের মূলধন আমাদেরকে দেওয়া হয়েছিল 15,000 টাকা, এবং N হলো সময়, অর্থাৎ যেখানে সঞ্চয় স্কিমে পূর্ণ হওয়ার সময় দেওয়া রয়েছে 3 বছর, এবং R হলো মুনাফার হার। আমাদের যে সমিতির সঞ্চয় স্কিমের মুনাফার হার সেটি দেওয়া রয়েছে 9%। তাহলে আমরা I = PNR সূত্র প্রয়োগ করে সরল মুনাফা আই এর মান বের করে ফেলতে পারি, অর্থাৎ P = 15,000 গুণন 3 গুণন আর এর মান 9/100, যেহেতু 9% দেওয়া রয়েছে। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেটি হলো 2 নং ধাপের নির্দিষ্ট সময়কাল পাওয়ার সরল মুনাফায় মুনাফা আসল A = কত। তো আমরা মুনাফা আসল A নির্ণয়ের যে সূত্রটি জানি সেটি হলো আসল যোগ মুনাফা = মুনাফা আসল। তাহলে এখানে আসল দেয়া রয়েছে 15,000 টাকা, আর আমরা ক থেকে মুনাফা যেটা বের করেছিলাম অর্থাৎ আই এর মান 4,050 টাকা। তাহলে মুনাফা আসল হবে 15,000 যোগ 4,050 অর্থাৎ 19,050 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর যেটি রয়েছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, তোমরা প্রশ্নটি লক্ষ্য করলেই বুঝতে পারবা এর পরের যে অংশটি সেটি বলা হয়েছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, এবং এক্ষেত্রেও যে মানগুলো দেওয়া রয়েছে অর্থাৎ P = 15,000 টাকা, অর্থাৎ মূলধন 15,000 টাকা, সময় দেওয়া রয়েছে 3 বছর এবং মুনাফার হার দেওয়া রয়েছে 9%। তো আমাদের প্রথম যে প্রশ্নটি সেটি হলো প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র উল্লেখ সহ কত, এটি আমাদেরকে বের করতে হবে। তাহলে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ইকুয়াল টু কত হবে, যে সূত্রটি সেটি হলো C = P × 1 + R। তো যেহেতু প্রথম বছরান্তে এখানে আমরা n প্রয়োগ করিনি, উপরে যদিও বা 2n হয়, কিন্তু যেহেতু প্রথম বছরান্তে সূত্রে উল্লেখ করতে বলেছে আমরা এখানে প্রথম বছরান্তের ক্ষেত্রে n এর পাওয়ার 1 অর্থাৎ এই পাওয়ারটি আমরা অ্যাভয়েড করে দেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে P এর মান দেওয়া রয়েছে 15,000 এবং 1 + R এর মান 9/100 অর্থাৎ 16,350 টাকা। এর পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্রে উল্লেখ সহ কত। তাহলে এক্ষেত্রে একইভাবে আমরা করতে পারি, যেহেতু সঞ্চয় স্কিমের মূলধন 15,000 টাকা, আগের মতোই সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময় 2 বছর, আগের মতোই সঞ্চয় স্কিমের মুনাফার হার 9%। তাহলে এক্ষেত্রে আমাদের সূত্রটি হবে C = P × 1 + R হোল²। কারণ এখানে সময় হচ্ছে 2 বছর, আগে যেহেতু সময় 1 বছর ছিল সেক্ষেত্রে আমরা n এর মানটি অ্যাভয়েড করেছিলাম, কিন্তু এক্ষেত্রে আমরা অ্যাভয়েড করতে পারবো না। তাহলে P এর মান যেহেতু 15,000 টাকা, আমরা বসাই দিই 1 + 9/100 হোল²। তো এক্ষেত্রে যে মানটি আমাদের আসতেছে সেটি হলো 17,821 টাকা 50 পয়সা।
তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর যেটি বলেছে তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র উল্লেখ সহ, এক্ষেত্রেও আমাদের সূত্রটি উল্লেখ করতে হবে ইকুয়াল টু কত। তাহলে তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের যে সূত্রটি সেটি হলো সি ইকুয়াল টু পি ইন্টু 1+r হোল কিউব অর্থাৎ টু দি পাওয়ার 3। তো এক্ষেত্রে এগুলো হিসাব করে যে অ্যান্সারটি আমরা পাচ্ছি সেটি হলো 19,425.435 টাকা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর যেটি রয়েছে নির্দিষ্ট সময় পর অর্থাৎ 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল টু চক্রবৃদ্ধি মূলধন মাইনাস মূলধন। আর যেহেতু আমরা চক্রবৃদ্ধি মূলধন আগের প্রশ্নে বের করেছিলাম সি ইকুয়াল টু 19,425.435 টাকা, তাহলে এখানে 19,425.435 আমরা বসাই দিই মাইনাস 15,000, অর্থাৎ এখানে যে চক্রবৃদ্ধি মুনাফা আসতেছে সেটি হলো 4,425.435 টাকা। এর পরের যে প্রশ্নটি সেটি হলো নির্দিষ্ট সময় পর অর্থাৎ 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য কত। তাহলে এক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য আমরা কিভাবে পাবো? চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফা বিয়োগ করে দেব। আমরা আগের প্রশ্নে চক্রবৃদ্ধি মুনাফা পেলাম 4,425.435 টাকা এবং এখান থেকে সরল মুনাফা আমি আলাদাভাবে বের করে দিয়েছি। তোমরা ইচ্ছা করলে প্রথম প্রশ্নের আমরা যে প্রথম অঙ্কে বের করেছিলাম 3 বছরের সরল মুনাফা 4,050 টাকা, সেটিও ইউজ করতে পারো, অথবা যেহেতু এটি একটি আলাদা টপিক সেহেতু এক্ষেত্রে তোমরা আলাদাভাবে বের করেও দিতে পারো। তো আমি এখানে বের করে দিয়েছি যে সরল মুনাফা হয়েছে 4,050 টাকা। তাহলে আমরা কি করব? 4,425.435 মাইনাস 4,050 অর্থাৎ 375.435 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কোন মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে তুমি মনে করো। এক্ষেত্রে কিন্তু বন্ধুরা সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতি বেশি সুবিধাজনক। কারণ আমরা যদি সরল মুনাফার ক্ষেত্রে দেখি, সরল মুনাফার ক্ষেত্রে মূলধন কিন্তু অপরিবর্তিত থাকে, অর্থাৎ প্রারম্ভিক মূলধন যেটা থাকবে সেটির উপরেই মুনাফা দেয়া হয়। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রতি বছরান্তে যে মুনাফা পাওয়া যায় সেই মুনাফাটা যোগ করে মূলধন হিসাব করা হয় এবং এই মূলধনের উপর মুনাফা দেয়া হয়। তাহলে আমরা বুঝতে পারতেছি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা যে মুনাফা পাবো সেটি অবশ্যই সরল মুনাফার থেকে বেশি হবে। তাহলে অবশ্যই সরল মুনাফা বেশি সুবিধাজনক। আমি এই প্রশ্নটির অ্যান্সার যেভাবে লিখেছি তোমরা চাইলে এভাবে লিখতে পারো যে সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতি বেশি সুবিধাজনক বলে আমি মনে করি। নিম্নে এর সপক্ষে যুক্তি ব্যাখ্যা করা হলো। আমরা জানি প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে সরল মুনাফা বলে। অপরদিকে চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে প্রতি বছর প্রারম্ভিক মূলধনের সাথে মুনাফা যোগ করে নতুন মূলধন হয়। এভাবে প্রতি বছরান্তে আমানতকারীর মূলধন বাড়তে থাকে আর এভাবে বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের ওপর যে মুনাফা হিসাব করা হয় তাকে চক্রবৃদ্ধি মুনাফা বলা হয়। যেহেতু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রতি বছরান্তে মূলধন বৃদ্ধি পায় তাই এক্ষেত্রে মুনাফা বেশি পাওয়া যায়। তাই বলা যায় সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা বেশি সুবিধাজনক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যে প্রথম যে প্রশ্নটি সেটি হলো একটি প্যাটার্ন দেওয়া রয়েছে, প্যাটার্নটির বীজগণিতিক রাশি নির্ণয় করতে বলা হয়েছে। এখানে 6, 11, 16, 21 এভাবে একটি প্যাটার্ন দেওয়া রয়েছে। তো আমরা এটার বীজগণিতিক রাশি কিভাবে বের করব সেটি একটু স্ক্রিনে দেখি। তো যে প্যাটার্নটি দেয়া রয়েছে সেই প্যাটার্নটির পাশাপাশি দুটি পদের মধ্যে পার্থক্য দেখো বন্ধুরা 5, অর্থাৎ 11 থেকে 6 বাদ দিলে আমরা 5 পাচ্ছি, 16 থেকে 11 বাদ দিলেও আমরা 5 পাচ্ছি, আবার 21 থেকে 16 বাদ দিলেও আমরা 5 পাচ্ছি। তাহলে আমরা এই পদগুলোকে এভাবে যদি লিখি যে 5 গুণন 1 যোগ 1 তাহলে 6 পাচ্ছি, আবার 5 গুণন 2 যোগ 1 তাহলে 11 পাচ্ছি, আবার 5 গুণন 3 যোগ 1 তাহলে কত পাচ্ছি? 16 পাচ্ছি। এভাবে যদি আমরা
ক পর্যন্ত লিখি তাহলে কি হচ্ছে, কতম পদটি কিরকম হবে, 5 গুণন ক যোগ 1 ইকুয়াল টু 5 ক যোগ 1। তাহলে এই প্যাটার্নটিকে যদি আমরা বীজগাণিতিক রাশিতে প্রকাশ করি তাহলে সেটা কেমন হবে, 5 ক যোগ 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমাদের যে প্রশ্নটি দেয়া রয়েছে সেটি হচ্ছে একটি কাঠির চিত্র। এখানে 3টি চিত্র দেয়া রয়েছে এবং প্রশ্নে যেটা বলা হয়েছে সেটি হলো এর পরবর্তী চিত্রের কাঠির সংখ্যা কত হবে এবং চিত্রটি আঁকো। তাহলে বন্ধুরা আমরা যদি প্রথম চিত্র লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে কাঠির সংখ্যা এখানে 1 2 3 4 5টি এবং দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা রয়েছে 60টি, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা রয়েছে 9টি। তাহলে আমরা স্পষ্টই বুঝতে পারতেছি যে প্রত্যেকটি চিত্রের ক্ষেত্রে কাঠির সংখ্যা 2 করে বাড়তেছে, অর্থাৎ 5 7 9। তাহলে পরবর্তী চিত্রের কাঠির সংখ্যা কত হবে, 9 এর সাথে 2 যোগ করে দাও তাহলে 11টি। তাহলে 11টি কাঠির যে চিত্রটি সেটি কেমন হবে বন্ধুরা, তাহলে প্রথমে আমরা এই চিত্রটি আঁকি, এর সাথে দুটো দেয়া রয়েছে সেটিও এঁকে দিলাম। এরপর যেহেতু এই চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি এই দিক দিয়ে আসছে, তারপর এই দিক দিয়ে আসছে প্রথমে, তো আমরা এই নিচ দিয়ে একটা টান দিয়ে দেবো, এই দিক দিয়ে একটা টান দিয়ে দেবো। তাহলে এখানে কাঠির সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11টি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো 1 মিটার কাকে বলে। এই প্রশ্নটির উত্তর আমি সরাসরি তোমাদের বইয়ের স্ক্রিনশটটি দিয়ে দিয়েছি। আসলে এটি লেখার মতো পর্যাপ্ত সময় না থাকার কারণে এটি করা। তো আশা করি তোমরা এখান থেকেই বুঝতে পারবে। বইয়ে যেটি রয়েছে সেটি হলো দৈর্ঘ্য পরিমাপের একক মিটার। পৃথিবীর উত্তর মেরু থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসের দ্রাঘিমা রেখা বরাবর বিষুব রেখা পর্যন্ত দৈর্ঘ্যের কোটি ভাগের 1 ভাগকে 1 মিটার হিসেবে গণ্য করা হয়। পরবর্তীতে প্যারিসের মিউজিয়ামে রক্ষিত একখণ্ড প্লাটিনামের রড এর দৈর্ঘ্য 1 মিটার হিসেবে স্বীকৃত হয়েছে। এই দৈর্ঘ্যকে একক হিসেবে ধরে রৈখিক পরিমাপ করা হয়। তো আমরা ইচ্ছা করলে এ পর্যন্ত দিয়ে দিতে পারি, এই নিচের অংশটি বাদ দিয়ে দিতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর দৈর্ঘ্য পরিমাপের একক সাধারণত মিটার, এটি থেকেই মেট্রিক পদ্ধতির নামকরণ করা হয়েছে। আমরা ইচ্ছে করলে এখান থেকে এই পর্যন্ত অ্যাভয়েড করে দিতে পারি। এরপর যে প্রশ্নটি রয়েছে, অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য মেট্রিক পদ্ধতির ব্যবহৃত দুটি এককের নাম লিখো। আমরা জানি মেট্রিক পদ্ধতির ক্ষেত্রে ওজন আমরা যে এককে পরিমাপ করি সেটি হলো কেজি, কিন্তু আরো বেশি পরিমাণ ওজনের পরিমাপের ক্ষেত্রে আমরা যে এককটি ব্যবহার করব সেটি হলো কুইন্টল এবং মেট্রিক টন। এবং কুইন্টল এবং কেজির মধ্যে যে সম্পর্ক সেটি হলো 1 কুইন্টাল ইকুয়াল 100 কেজি এবং মেট্রিক টন এবং কেজির মধ্যে যে সম্পর্ক সেটি হলো 1 মেট্রিক টন ইকুয়াল টু 1000 কেজি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর যেটি রয়েছে 10 একর ইকুয়াল কত বর্গ মিটার। আমরা আমাদের বইয়েই জানি যে 1 একর ইকুয়াল টু দেয়া রয়েছে 4046.86 বর্গ মিটার। তাহলে 10 একর ইকুয়াল টু কত হবে, এটার সাথে আমরা 10 দিয়ে গুণ করে দেব, অর্থাৎ 40,468.6 বর্গ মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর যেটি রয়েছে সেটি হলো 160 সেন্টিমিটার ইকুয়াল টু কত ইঞ্চি। আমরা জানি 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার। তাহলে 160 সেন্টিমিটার ইকুয়াল টু কত হবে, 160 কে আমরা 2.54 দ্বারা ভাগ করে দেব, অর্থাৎ এখানে যে অ্যান্সারটি আসতেছে 62.9921 ইঞ্চি। প্রায় শব্দটি তোমরা এখানে কিন্তু অবশ্যই লিখবে। বন্ধুরা এরপর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো একটি ঘরের আয়তন 7,68,000 ঘন সেন্টিমিটার এবং বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী হলে ঘরটিতে বায়ুর পরিমাণ কত কিলোগ্রাম। তাহলে আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন কত, 1 কিলোগ্রাম, তাই না বন্ধুরা। তাহলে বায়ু পানির তুলনায় যেহেতু 0.00129 গুণ ভারী, তাহলে 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন কত হবে, 0.00129 কিলোগ্রাম। এখানে যেহেতু ঘরের আয়তন 7,68,000 ঘন সেন্টিমিটার দেয়া রয়েছে, তাহলে 7,68,000 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন কত হবে, 7,68,000 গুণন 0.00129 অর্থাৎ 990.72 কিলোগ্রাম।
তাহলে বন্ধুরা ঘরের মধ্যে যে বায়ু রয়েছে তার ওজন কত হবে? 990.72 কিলোগ্রাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল বন্ধুরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই ক্লাসটির কম্পিউটার কম্পোজের পিডিএফ লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেখান থেকে তোমরা ডাউনলোড করে এর সাহায্য নিয়ে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করতে পারো। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।